বর্তমানে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান। এই সপ্তাহের কর্মসংস্থান থেকে আমরা রেলের এনটিপিসির যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটা আজকে ক্লাসে সমাধান করব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করার আগে এখানে যেটা লেখা আছে আমরা প্রতিবারের মতো এটা আজকে পড়ে নেব। তো চলুন এখানে কি লেখা আছে, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার আগে তার সিলেবাস সম্বন্ধে, তার কাট অফ, তার সিলেবাস সম্বন্ধে, এছাড়াও কত নম্বরের পরীক্ষা, কত সময়ের জন্য পরীক্ষা, তার প্রশ্ন ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে কিনা, এসবগুলো জানা বোঝার দরকার আছে। তো এই ডিটেলসটা এখানেই আমরা পাবো। তো আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করার আগে এই জায়গাটায় যেটা লেখা আছে সেটা আমরা পড়ে নেব। এখানে প্রথমে লেখা আছে দেখুন, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নানান টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8,113টি শূন্য পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার সিবিটি টেস্ট 5 জুন থেকে 23 জুন পর্যন্ত হবে। এখন তারপরে কি লেখা আছে, প্রথম পর্যায়ে হবে কম্পিউটার বেসড টেস্ট, 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40 নম্বর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। সময় থাকবে মোট 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আপনার 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের, অর্থাৎ 100 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে আপনার 1.5 ঘন্টার মধ্যে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সময়টা উল্লেখ করে দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনারটা কমপ্লিট করতে হবে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। এখানে কিন্তু একটা প্রচণ্ড আপনাদের ভাবার বিষয় আছে, কারণ আপনারা উত্তর না জেনে উত্তর করবেন না, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যেটা জানেন সেটার উত্তর করবেন, দেখবেন আপনি পারফেক্ট নাম্বার পাবেন। আর ভুল উত্তর করে আসলে আপনার জানা যেটা আপনার প্রশ্ন হয়েছে সেটার থেকেও কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা ভুল উত্তর করবেন না। এখানে তারপরে আছে দেখুন, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কাটা যাবে। এই 3টি প্রশ্ন ভুল উত্তর হলে 1 নম্বর কাটা যাবে। কতটা প্রবলেম ফেলবে আপনি নিজেই বুঝতে পারছেন না। ভুল উত্তর আপনারা যেন করবেন না। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন উত্তর নিয়ে বিশ্লেষণ করলেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক রঞ্জিত ঘোষ। রঞ্জিত ঘোষ স্যার কিন্তু এই প্রশ্নের প্র্যাকটিস সেটটা করেছেন। তো চলুন স্যারের প্রশ্নটা কেমন হচ্ছে আমরা শুরু করি। তো এখন জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব একের দাগের প্রথম প্রশ্ন কি আছে। তো দেখুন একের দাগের প্রশ্ন আছে, স্থির অবস্থায় একটি বস্তুর থাকে, এখানে বলছে দ্রুতি, বেগ, ভরবেগ, শক্তি। তো এখানে আপনার সঠিক উত্তর কি হবে? তো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে? স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে? তো স্থির অবস্থায় একটি বস্তুর থাকে শক্তি, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব, চোখের কোন অংশ রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়? পিউপিল, আইরিশ, কর্নিয়া, রেটিনা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আইরিশ। আইরিশ কিন্তু চোখের রং কালো, বাদামি এবং নীল হওয়ার জন্য দায়ী, চোখের আইরিশ। তো আমরা 3 দাগের প্রশ্ন যাব, জলের হিমাঙ্ক হলো 100 ডিগ্রি সি, 0 কে, 0 ডিগ্রি সি আর 100 কে। তো এখানে 0 ডিগ্রি সি উষ্ণতায় জল জল জমে বরফে পরিণত হয়, অর্থাৎ জলের হিমাঙ্ক হবে 0 ডিগ্রি সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরে 4 দাগের প্রশ্ন কি আছে। 4 দাগের প্রশ্ন আছে, তাপের এসে একক কি? ফ্যারাডে, ওয়াট, জুল, ক্যালভিন। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে তাপের এসআই একক হচ্ছে জুল, আর তাপমাত্রার এসআই একক হচ্ছে ক্যালভিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে ফ্যারাডে আছে আর এখানে যে ওয়াট আছে, এটা কিসের একক? তো ওয়াটটা হচ্ছে তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষমতার এসআই একক ওয়াট। আর ফ্যারাডে কিসের একক? তো ফ্যারাডে হলো তড়িৎ ধারকত্বের একক। তড়িৎ ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। জুল হচ্ছে তাপের এসআই একক জুল। এখানে এর সঠিক উত্তর হবে তাপের এসআই একক জুল। তাপমাত্রার এসআই একক কেলভিন। আর ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার এসআই একক। আর ফ্যারাডে হচ্ছে তড়িৎ ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের যে প্রশ্নটা আছে
সেটা হচ্ছে রেফ্রিজারেটরে কোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে আছে সিএফসি, এইচএফসি, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিএফসি, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। সিএফসির সম্পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটা কিন্তু রেফ্রিজারেটরে থাকে। তো আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন আছে, নিচের কোন মৌলটির যোজ্যতা 3? অ্যালুমিনিয়াম, কার্বন, ম্যাগনেসিয়াম, সালফার। তো এখানে এর যোজ্যতা, যে কোনো মৌলের যোজ্যতা নির্ণয় করা যায় একটা পদ্ধতিতে। সেই পদ্ধতিটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিতে পারি, তবে সেটার জন্য আপনারা ফোন করবেন 85-339-82-506 এই নাম্বারে। যে কোনো মৌলের যোজ্যতা যদি পরীক্ষায় পড়ে, তা আপনি সেখান থেকে উত্তরটা সম্পূর্ণ করতে পারবেন। এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অর্থাৎ 6 দাগের সঠিক উত্তর হবে এ। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। এখান থেকেও আমরা যদি মানে এই অ্যালুমিনিয়ামের যে স্ট্রাকচারটাই, পরমাণু মডেলটা যদি আমরা ছবি আঁকিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বার করতে পারবো যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। তো সেটা কি করে হয় অবশ্যই তোমরা ফোন করবে, যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে বলে দেবো যে কীভাবে বার করতে হয়। চলো 7 দাগের প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তিকে মৌমাছির হুল ফোটালে কোন রাসায়নিক পদার্থ যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করে? এখানে যে ভিনিগার, এটি হচ্ছে বেকিং সোডা, দই, সাধারণ লবণ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সবসময় মনে রাখবে, মৌমাছির হুলে এক প্রকার অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, যার সংকেত আছে কিন্তু CH4OH। এইটা থাকে কিন্তু মৌমাছির হুলে। আর এটা থাকে কোথায়? বিছুটি পাতা। তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই দেখেছো বিছুটি পাতা, সেই বিছুটি পাতাও কিন্তু এই ফর্মিক অ্যাসিডটা থাকে, যার সাধারণ পরিচিতি হচ্ছে মিথানোয়িক অ্যাসিড রূপে কিন্তু এটার পরিচয়। তো যাই হোক, এটার কিন্তু মৌমাছির হুলে থাকে। তাই এই মৌমাছির হুলে যখন মৌমাছি কারোর দেহে হুল ফুটায়, তখন কোন রাসায়নিক পদার্থ যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করে? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে বেকিং সোডা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। তোমরা অনেকেই জানো না যে এটা বেকিং সোডাটা কী জিনিস। বেকিং সোডাটা হচ্ছে যেটাকে বলা হয় খাবার সোডা। এর রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। NaHCO3 এটাকে বলা হয় খাবার সোডাও বলে। সোডিয়াম বায়োকার্বনেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে বলা হয় বেকিং সোডা। তো চলো আমরা চলে যাই 8 দাগের প্রশ্নে। আর এডুকেশন স্কুল সবসময় তোমাদেরকে একটা কথাই বলে, সেটা হচ্ছে তোমাদেরকে ভালো করে শেখানোর দায়িত্ব আর এডুকেশন স্কুলের। তোমরা যদি আর এডুকেশন স্কুলের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই 85-339-82-506 এই নাম্বারে ফোন করো। আর এডুকেশন স্কুল যে কোনো পরীক্ষার জন্য তোমাকে হাতে কলমে শিখিয়ে দেবে। চলো 8 দাগের প্রশ্ন দেখি। 8 দাগের প্রশ্ন আছে, প্রদত্ত বিক্রিয়াতে নিচের কোনটি বিজারিত হবে? ZnO প্লাস সি, Zn প্লাস CO। তো এখানে দেখো বলছে জিঙ্ক অক্সাইড থেকে, মানে এই ZnO মানে জিঙ্ক অক্সাইড, আর এই যে সি মানে কার্বন। যারা রসায়ন নিয়ে পড়ুনি তাদের জন্য কিন্তু আমি এটা বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখবে এই জিঙ্ক অক্সাইড কি করছে, এই যে কার্বন জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন নিয়ে এই দেখো এই কার্বন মনোক্সাইডে জারিত করছে, অর্থাৎ সিওতে জারিত হয়। এবং জেডেন নিজে জিঙ্কে কি হচ্ছে, জিঙ্কে বিজারিত হচ্ছে। অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে, কার্বন নিচ্ছে, কার্বন মনোক্সাইডে পরিণত হচ্ছে, অর্থাৎ জারিত হচ্ছে। এ কিন্তু জিঙ্ক অক্সাইড জিঙ্কে বিজারিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলছে কোনটি বিজারিত হবে? তো এখানে জিঙ্ক অক্সাইডটা বিজারিত হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। জিঙ্ক অক্সাইড অক্সিজেন ছেড়ে দিয়ে জিঙ্কে পরিণত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রসায়নে এটাকে কিন্তু বলা হয় জারণ বিজারণ উভয় প্রক্রিয়া, এটাকে বলা হয়। এই জিঙ্ক অক্সাইড এবং কার্বনের যে বিক্রিয়া, জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু তোমার কি বলা হয়, এটা জারণ বিজারণ উভয় প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। তো 9 দাগের যে প্রশ্নটা আছে, দেখো কত সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে 9 দাগের প্রশ্ন আছে, কোন অধাতুটি তরল? ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, সালফার। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক ব্রোমিন একটি অধাতু, যেটি কিন্তু ঘরের উষ্ণতায় তরল। ব্রোমিন হলো একটি রাসায়নিক মৌল, যার চিহ্ন হলো কিন্তু Br। ব্রোমিনের চিহ্ন কিন্তু Br। এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 35। এটি
তৃতীয় হালকাতম হ্যালোজেন এবং ঘরের তাপমাত্রায় এটি লাল বাদামি ধোঁয়া ওঠা তরল আকারে থাকে, যা বাষ্পীভূত হয়ে একই রকমের গ্যাস তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন। আমরা 10-এর দাগের প্রশ্নে চলে যাব। 10-এর দাগের প্রশ্ন কি আছে দেখো। 10-এর দাগের প্রশ্ন আছে কার্বনের যোজ্যতা কত। যে কার্বনের যোজ্যতা 4, 6, 3, 2। এটা একটা কিন্তু আমি বলেছি তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো মৌলের যোজ্যতা বার করার কোনো প্রবলেম হয়, তোমরা আমাকে সরাসরি ফোন করো 85 39 82 506। তোমাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দেবো যে এটা এইভাবে যোজ্যতা বার করতে হয়। তো এখানে কার্বনের যোজ্যতা কত হবে? এখানে কার্বনের যোজ্যতা হবে কিন্তু 4, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। দেখো আমি এই 10-এর দাগের প্রশ্নটা মানে কি করে 4 হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। আজকে ক্লাসে দেখালাম না, অন্য ক্লাসে একদিন অবশ্যই দেখিয়ে দেবো। আর তোমাদের যদি মনে হয় যে এইটা আমার জানার দরকার আছে, তাহলে অবশ্যই ফোন করবে, ফোন করে জেনে নেবে। 11 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়। দেখো নিউক্লিয়াস, গলগি বডিস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। এখন তোমরা বলতে পারো মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এই কারণে এটি কোষের অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি এর বেশিরভাগ সরবরাহ তৈরি করে, যা রাসায়নিক শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই তাই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 12 দাগের প্রশ্ন আছে কোন জীব দেহের বাইরে খাদ্য উপাদান ভাঙে আর পাচিত খাদ্য শোষণ করে? এখানে আছে হরিণ, উকুন, অ্যামিবা, মাশরুম। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মাশরুম, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কী আছে? তো 13 দাগের প্রশ্ন আছে দেখুন নিচের মধ্যে কোনটি জাইলেমের উপাদান নয়? ভেসেল, সঙ্গীকোষ, ট্রাকিট, প্যারেনকাইমা। মূলত উদ্ভিদে জাইলেম এবং ফ্লোয়েম কলা দুটি কিন্তু সংবাহী কলারূপে থাকে। জাইলেম শিকড় থেকে পাতায় জল পরিবহনে সাহায্য করে, আর ফ্লোয়েম কী করে? শ্বেতসার বা সুক্রোজ উৎস থেকে একদম শেষ প্রান্তে পৌঁছাতে সাহায্য করে। একই সঙ্গে বলা যায় সিগন্যাল হচ্ছে জাইলেম কলার কোনো অংশ নয়, সিগন্যাল হলো ফ্লোয়েম কলার অংশ। জাইলেম কলাবাহিকায় ট্রাকিট, প্যারেনকাইমা এবং তন্তু রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে এর সঠিক উত্তর কী হবে? তো জাইলেমের উপাদান নয় কি? আমি আগেই বলে দিলাম সিগন্যাল জাইলেম কলার একটি অংশ নয়, সিগন্যাল হচ্ছে ফ্লোয়েম কলার একটি অংশ। তো এখানে জাইলেমের উপাদান নয় কোনটি? সিগন্যাল। তো এখানে তো দেখুন সিগন্যাল বলে কেউ নেই, তো সিগন্যালকে বলা হয় সঙ্গীকোষ, তাই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঙ্গীকোষ হচ্ছে জাইলেম কলার অংশ নয়, ফ্লোয়েম কলার অংশ। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে নিচের মধ্যে কোনটি বৃদ্ধির জন্য প্রোটিন দেয়? বৃদ্ধির জন্য প্রোটিন দেয়। এখানে আছে শস্যদানা, শাকসবজি, জল, আপেল। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে কোনটি বৃদ্ধির জন্য প্রোটিন দেয়? তো এখানে সঠিক উত্তর হবে জল, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। জীবকোষে প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস কী? নিউক্লিয়াস, ডিএনএ, ক্রোমোজোম আর রাইবোজোম। প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস কী? ভালো করে বুঝবে, প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস কী? তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন জায়গাটির নাম ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে নামকরণ করা হয়েছে? বৃন্দাবন, সুন্দরবন, মৌসুরী ও মধুবনী। তো ম্যানগ্রোভ জাতীয় সুন্দরী উদ্ভিদ থেকেই কিন্তু সুন্দরবনের নামকরণ করা হয়েছে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 17 দাগের প্রশ্নে চলে যাই। 17 দাগের প্রশ্ন কী আছে দেখো, নিচের কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোন গ্যাস? এখানে আছে ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর হাইড্রোজেন। তো গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোনটি হবে? তো আগে যে আমরা সিএফসি নাম শুনলাম, রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে আমরা দেখলাম, আগে একটা প্রশ্নে দেখলাম 2 নম্বর কি 3 নম্বরের প্রশ্নে। তো সেখানে কিন্তু এর সিএফসি ছিল। সিএফসি হচ্ছে একটি কিন্তু গ্রিন হাউস গ্যাস।
এখানে আবার বলছে একটি গ্রিনহাউস গ্যাসের মানে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী, তো এখানে ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন। তা সবচেয়ে কিন্তু গ্রিনহাউস গ্যাসের যদি নাম বলা হয়, তা প্রথমেই আমরা যে গ্যাসটির নাম বলবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটি মারাত্মক গ্রিনহাউস গ্যাস, যেটি কিন্তু অ্যাকচুয়াল আমরা আম, আহ, উম, আহ, আমরাই কিন্তু এটা সৃষ্টি করছি, মানে বেশি করেই কিন্তু মনুষ্যজাতি এটা জন্য দায়ী, এটা উৎপাদনের জন্য দায়ী। কার্বন ডাইঅক্সাইড হলো গ্রিনহাউস গ্যাসের একদম প্রধান গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলি তাপ আটক গ্যাস হিসাবে পরিচিত, কারণ তারা তাপ আটকে বায়ুমণ্ডলকে তাপমাত্রা বৃদ্ধি করে। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। এটাকে আমরা প্রাথমিক গ্রিনহাউস গ্যাস, যা মানুষের কার্যকলাপের মধ্যে নির্গত হয় বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি বস্তুগত দূষণ নয়? এখানে হচ্ছে মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ। তো এটার মধ্যে আমরা কি বলবো, এটার মধ্যে আমরা কি বলবো যে কোনটি বস্তুগত দূষণ নয়? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শব্দ দূষণ। এটা কিন্তু বস্তুগত কোনো দূষণ নয়। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। নিচের মধ্যে কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? দেখো, কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? তামা, সীসা, ক্রোমিয়াম, কপার। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু এই যে সীসা আছে না, এই সীসা কিন্তু বড় শহরে বায়ু দূষণ ঘটায়। বড় শহরে বায়ু দূষণ ঘটায় কিন্তু এই সীসা। এটা সুন্দর প্রশ্ন। আর এরকম প্রশ্ন কিন্তু দেখো, একমাত্র আমরা প্র্যাকটিস সেট করাই, আর এই প্র্যাকটিস সেটের মধ্যেই কিন্তু এরকম প্রশ্নই তুমি পাবে। আর সবচেয়ে মনে রাখবে যে এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের যে আগামী যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসছে, সেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো কিন্তু খুবই উপযুক্ত প্রশ্ন এইসব প্রশ্নগুলো। সীসা হলো সেই ধাতু যা বড় বড় শহরগুলোকে বায়ু দূষণ করে। আর সীসা পেট্রোলিয়াম ব্যবহারের কারণে যখন সীসা নির্গত হয়, তখন এটি বায়ুর ক্ষতি করে এবং এটি একটি প্রধান দূষণকারী। যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সীসামুক্ত পেট্রোল বা ডিজেল ব্যবহারের মাধ্যমে অটোমোবাইল দ্বারা নির্গত দূষণ কমানো সম্ভব হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সীসা কিন্তু এখানে বড় বড় শহরে বায়ু দূষণ ঘটায়। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের যে প্রশ্নটা আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 20 দাগের প্রশ্ন আছে, 1989 সালে কে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? কে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? এখানে আছে বাবা আমতে, মেধা পাটকার, মধু কামেকর আর মধু কোডেসে। তো এখানে আমরা একটা প্রশ্ন আছে যে নর্মদা বাঁচাও যে আন্দোলন হয়েছিল 1990 সালে, বাবা আমতে এবং মেধা পাটেকর এরা কিন্তু দুইজনে কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এই জায়গাটায় যে কোনো তো একটা নিতে হবে, তাই আমরা এখানে কি বলতে পারি, নর্মদা বাঁচাও আন্দোলন হলো একটি জন আন্দোলন, যা কিন্তু 1980-র দশকে কৃষক সমাজকর্মী, আদিবাসী এবং অন্যরা নর্মদা নদীর উপরে বাঁধ নির্মাণের বিরোধিতা করার জন্য শুরু করেছিলেন। আর আন্দোলনের প্রধান মুখপাত্র ছিলেন কিন্তু মেধা পাটাকার এবং বাবা আমতে, যারা 1991 সালে এনবিএতে অবদানের জন্য রাইট লাইভ ডলিহুড অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কি? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মেধা পাটকার। এখানে যে উত্তরটা নেওয়া যাবে সেটা হচ্ছে বিদ্যাক হবে সঠিক উত্তর। মেধা পাটাকার কিন্তু এর প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? হায়দ্রাবাদ, বেঙ্গালুর, চেন্নাই, জয়পুর। তো অবশ্যই এখানে সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবে যে সিলিকন ভ্যালি এটা বেঙ্গালুরুকে বলা হয়। বেঙ্গালুরুকে বলা হয় হচ্ছে সিলিকন ভ্যালি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলবো? মূল যে সিলিকন ভ্যালি আছে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। এখানে অ্যাপেল, ফেসবুক, গুগলের মতো সংস্থাগুলির প্রধান কার্যালয়। এটি নির্দেশ করে যে এই জায়গাটি প্রযুক্তিগত সংস্থাগুলির কেন্দ্র। তেমনভাবে ভারতবর্ষে অবস্থিত বেঙ্গালুরু, যেখানে দেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধিক রপ্তানিকারকের ভূমিকা পালনের কারণে বেঙ্গালুরুকে সর্বাঙ্গীনভাবে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা ভারতের আইটি রাজধানী হিসাবে বিবেচনা করা হয়।
ভারতীয় প্রযুক্তিগত সংস্থাগুলির সদর দপ্তর এই বেঙ্গালুরু শহরেই অবস্থিত। বেঙ্গালুরু হলো ভারতের দ্বিতীয় দ্রুততম বৃহত্তম মহানগর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে HTML কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত। HTML এই কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনটি? তো এখানে আছে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, MS ওয়ার্ড, ওডিকন। তো এখানে দেখো এগুলো সব হচ্ছে কম্পিউটার ভার্সান, কম্পিউটারের ভাষা আর কি। তো HTML এই কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত যারা কম্পিউটার জানে তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবে খুব সহজে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো HTML কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই নোটপ্যাড, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, নোটপ্যাড হবে এর সঠিক উত্তর। চলে যাবো 23 দাগের প্রশ্ন। চলো 23 দাগের প্রশ্নে যাই। 23 দাগের প্রশ্ন কী আছে? কম্পিউটারের জনক কে? এখানে আছে চার্লস ব্যাবেজ, পাস্কাল, বিল গেটস, কোনটি নয়। তো এখানে সঠিক উত্তর অবশ্যই কম্পিউটারের জনক হচ্ছে এই যে চার্লস ব্যাবেজ। তোমরা এটা জানো, চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কত সালে এই কম্পিউটারটা চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন? আর চার্লস ব্যাবেজ হচ্ছে কোথাকার মানুষ? আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবে, আর সেটা করবে কমেন্টে। না, 24 দাগের প্রশ্ন আছে নিচের কোন শব্দটি ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত? www, HTTP আর HTTP, ইমেল এবং সবকটি। এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তা এর মধ্যে নিচের কোনটি ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত? তো এখানে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এগুলো সবই কিন্তু ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর সবকটি। এখানে 25 দাগের প্রশ্নে চলে যাব। কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামিং কোনো ত্রুটিকে কি বলা হয়? এখানে দেখো বাগ, বিআরটি, ভাইরাস, কোনোটি নয়। তো এই কোনো কম্পিউটার প্রোগ্রামিং কোনো ত্রুটিকে আমরা কিন্তু বাগ বলি, BUG। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তো এই ছিল কিন্তু 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন। এই সপ্তাহে কর্মসংস্থানের 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন আমরা করলাম। চলো আমরা এবার অঙ্ক প্রশ্ন সমাধান করি। তো অঙ্ক প্রশ্নগুলো কেমন হচ্ছে চলো দেখে নিই। অঙ্ক প্রশ্ন কী আছে? 26 দাগের প্রশ্ন আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, এখানে 0, 1, 2, 3। তো 2 এখানে এর সঠিক উত্তর হবে 2। 2 হচ্ছে একটি মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের যে প্রশ্নটা আছে দেখো 288 আর 128 এই রুট ওভার আছে, এটা থেকে আমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারি। তো 27 দাগের প্রশ্ন আমি খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। দেখো সমান সমান আমরা একটা কাজ করতে পারি, এই যে 2 ইন্টু 144 হয়, তাহলে সেই ক্ষেত্রে 12 12 144 হয়। আর এখানে আমরা 128 করতে পারি 2 ইন্টু 8 ইন্টু 8 করতে পারি। এখন এই দুটোর থেকে 12 চলে আসলো, দুটো মিলে একটা বাইরে চলে আসে, তার দুটো 12 আছে তাই একটা 12 বাইরে নিয়ে আসলাম। আর এই যে রুট 2টা এখানে পড়ে থাকলো, আর এই যে দুটো 8 মিলে একটা 8 বাইরে বার করে নিয়ে আসলাম, আর এই দুটো রুট 2টা পড়ে থাকলো। আমরা দুটো মিলে একটা করে বাইরে আনতে পারি। এখানে দেখো আর ছোট করে ভাঙালাম না, এখানে হয়ে যাচ্ছে বলে আর ছোট করে ভাঙালাম না। এখন আমরা এই রুট টু কাটতে পারি, কিন্তু এই 12 আর 8টাও কাটতে পারি কী হিসেবে? 3 এ 4 12 হিসেবে, আর 4 দ্বিগুণে 8 হিসেবে, অর্থাৎ 3/2 যদি আমরা এর উত্তর পাই 3/2, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক চোখের নিমেষে সমাধান হয়ে যায় যদি একটু ক্যালকুলেশন তোমরা পারো। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাব। চলো 28 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। তো 28 দাগের যে প্রশ্নটা আছে দেখো 64,009, এটা তুমি রুট ওভার করলে কত হবে? তো দেখো এটা আসলে অ্যাকচুয়াল এখানে যেগুলো আছে এই উত্তর আছে বলে তুমি এখানে তোমার অঙ্কটা করতে হবে। যদি এইখানে একটাতে 2 থাকতো, একটাকে 5 থাকতো, তাহলে তোমাকে বলে দিতাম যে এই 3 আছে যেটা শেষে উত্তর 3 থাকবে, সেটা তোমার হয়ে যাবে, এর বর্গমূল হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু সবকটারই 3 আছে, তাই বর্গমূল করতে গেলে তোমাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। তো আমরা খুব সহজেই 64,009 বর্গমূল করব ভাগ পদ্ধতিতে, তাহলে দেখবে অঙ্ক হয়ে যাবে। তো এখানে এই দুটোর মধ্যে আগে জোর মাথায় দাগ দিয়ে নেবে। তা দেখো 09 আর 40, এই যে 6 আছে, 6-এর মধ্যে আমরা 1 1 কে 1, 2 3 4, 3 3 কে 9, 4 4 16, এই মানে
নামতাটা পড়ে লিখবো। কীভাবে লিখবো? 2 দিন ও 4, 3 তিরিখকে 9 হলে বেশি হয়ে যাচ্ছে, 6-এর মধ্যে দিতে হবে, তো 2 দিন ও 4 করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো 4 আর কত হলো 6, 2 হলো 6। এবার এটা বিয়োগ করলে হচ্ছে 2। এখন এইবার এই 4 শূন্যটা একেবারে নামবো, এই যে 4 শূন্য আছে 4 শূন্যটা একেবারে নামাবো। এবারে 2-এর ডবল 4 দেবো এখানে। এবারে দেখো এখানে আমরা কি করব, এটাকে আমরা 5 দিয়ে দেবো, তাহলে এখানেও একটা 5 দেবো, এই জায়গায় যেটা দেবো এখানেও সেটা দেবো, তাহলে এখানে হলো 45। এবার এই 5টা দিলাম, এই 5টা 45 দিয়ে গুণ করব। তো 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22। দেখো খুব সহজে কিন্তু আমরা বার করছি। এখানে বিয়োগ করবো, 5 আর কত হলো 10, 5 হলো 10, হাতে 1, 2 আর 3, 3 আর কত হলো 4, 1 হলো 4। এবারে দেখো 15 থাকছে, এবার আমরা এই 0-9টা এখানে নামাবো। এবার নামালে এখানে একটা আমরা 25, এখানে একটা আবার দাগ দেবো, দিই 25-এর ডবল কত, 25-এর ডবল হচ্ছে 50। ঠিক আছে, 25-এর ডবল 50। তা দেখো এখানে 25 হয়ে যাচ্ছে, তার মানে 25 হয়ে গেছে, মানে এইটা আমরা উত্তর পাবো, এর সিদ্ধ একটা উত্তর পাবো। এবারে আমরা এই জায়গাটায় কী দেবো, 3 দেবো, আর এখানেও 3 দেবো। এবার ঠিক আগের মতন গুণ করে দেবো, এই 503-কে 3 দিয়ে গুণ করবো, 3 তিরিখকে 9, 3 শূন্য শূন্য, 3 5 15। দেখলে এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা খুব সহজে উত্তর কী পেলাম, উত্তর পেলাম কিন্তু 253। তো দেখো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এটার কিন্তু বর্গমূল 253। এসব অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক এবং বেশি সময় লাগে না। যদি তোমরা আর এডুকেশন স্কুল ঠিক করে ফলো করো, তাহলে তোমরাও পারবে এসব অঙ্কের সহজে সমাধান করতে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কী আছে। তো আমরা এই জায়গাটা এটা মুছে নিই। তো আমরা 29 দাগের প্রশ্নটা দেখব। 29 দাগের প্রশ্ন আছে, এই যে 391/667 সরলরেখাটির রূপ লেখো। তার মানে এটাকে ভাঙতে হবে, ভেঙে আমাদেরকে ছোট করে এটা করতে হবে। এর মানে সবচেয়ে ছোট কত দিয়ে কাটা যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি 24 দিয়ে কাটি, আমরা যদি 23 দিয়ে কাটি, তাহলে এখানে পাবো 23 দিয়ে কাটলে এখানে পাবো 17, আর 23 দিয়ে এটা কাটলে আমরা পাবো 29। তাহলে এর সঠিক উত্তর হবে 17/29। তো এখানে সঠিক উত্তর হবে 17/29, দিদাগ হবে সঠিক উত্তর। তো এবার আমরা এই 30 দাগের প্রশ্ন করব। 30 দাগের প্রশ্ন কি আছে দেখো। তো 30 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 1350 √1350-এর মিশ্রকরণী কি? তো দেখো আমরা যদি এই মিশ্রকরণী এরকমভাবে ক্যালকুলেশন করি, তাই এই অপশান থেকে উত্তর বার করতে পারি। যদি আমরা এই 13 অপশান থেকে উত্তর বার করতে পারি, এছাড়াও আমরা আরেক রকমভাবে উত্তর বার করতে পারি, সেটা হচ্ছে 1350। এটাকে আমরা কি করব, তো 1350টাকে আমরা প্রথমে উৎপাদক করব। করলে এখান থেকে আমরা পাবো 2, 6 দুগুণে 12, আর 1 দাও 13, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তারপরে দেখো 3 দিয়ে দিলে 3 দিনও 6, তারপরে 3 25 75, তারপরে এটা আবার 3 দিয়ে দিলে 3 7 21, 3 দিয়ে দিলে 3 7 21, 3 5 15। তারপরে দেখো আবার 3 দিয়ে দিলে 3 25 75, তারপরে দেখো 5 দিয়ে দিলে 5 5 25। এখন এটা হচ্ছে এরকম লিখতে হয়, 1350 রুট করলে হয়ে যাবে 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তারপরে দেখো 5 গুণ 5। তার দুটো এখান থেকে দুটো 3 মিলে একটা 3 বাইরে নিয়ে আসবো, তারপর দুটো 5 মিলে একটা 5 বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে আমার কি থাকছে, এই রুটের মধ্যে থাকছে এই 2 আর এই 3, অর্থাৎ 3 দিনও 6 থাকছে। তাই আমরা বলতে পারি 3 5 15 √6। এখানে হচ্ছে এর সঠিক উত্তর হবে বিদ্যা 15 √6। এরকমভাবে করতে পারো, অথবা তুমি এই যে 15 এসছে মানে কি দুটো 15, তাই 15 15 225, তাকে যদি 6 দিয়ে গুণ করে 1350 পাও, তাহলে কিন্তু এটা হয়ে যাবে এর উত্তর। যদি তুমি 12 আর 12 গুণ করো, করে যদি 6 গুণ করো তার সাথে, তাহলে যদি এটা পাও, তাহলে কিন্তু এটা হবে উত্তর। যদি 13কে 13 দিয়ে গুণ করে তাকে 6 দিয়ে গুণ করো, তাহলেও কিন্তু এটা হয়, যদি উত্তর হয় তাহলে এটাই হবে উত্তর, যদি অপশান টেস্ট করে করো। আর যদি তুমি নিয়ম করো, তাহলে কিন্তু এই নিয়মে তোমার অঙ্কটা সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 31 দাগের প্রশ্নে চলে যাই। চলো 31 দাগের প্রশ্ন কি আছে দেখি। এবার এখানে যে 31 দাগের প্রশ্ন আছে, এই রকম প্রশ্ন কিন্তু সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই জায়গাটা যে সরল করো আছে, এই সরল করোটা কীভাবে করতে হয়। এরকম সরল থাকলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়। তো দেখো ব্র্যাকেট এবং এর কিছুই নেই, তাই আমরা আগে ভাগের কাজ করব। এখানে 6 আর ভাগ 3 আছে, তাহলে 6 ভাগ 3 মানে এখানে 2 হবে।
তাহলে এটাকে আমরা করতে পারি 3 মাইনাস 1 প্লাস 3, তারপরে ইন্টু 2, তারপরে এখানে মাইনাস 1। এবারে আমরা গুণ করব। গুণ করলে কি হবে? তো এখানে 3 মাইনাস 2 আছে, 3 মাইনাস 1 আছে, তারপরে প্লাস 3 ইন্টু 2 আছে, তার 3 দিনও 6 করব। তাহলে এই জায়গাটায় আমরা 6 করলে আমাদের কি থাকবে? 3 মাইনাস 1, তারপরে এখানে এই যে প্লাস আছে প্লাসটা প্লাস দেব, তারপরে এখানে 3 দ্বিগুণে 6 করব, তারপরে মাইনাস 1 করব। তো এবার আমরা কি করব? এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো এই প্লাস 6 আর প্লাস 3 তাহলে প্লাস 9 হয়, আর মাইনাস 1 আর মাইনাস 1 তাহলে মাইনাস 2 হয়, তাহলে 9 থেকে 2 বাদ দিলে হয় 7। তো দেখো এখানে 7 হচ্ছে সঠিক উত্তর, সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। তো এইভাবে এইসব অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। চলো আমরা চলে যাই 32 দাগের প্রশ্নে। সমাধান করুন। এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তোমার যেটা উত্তর হবে, তোমরা অবশ্যই গুণ করতে পারবে, তাই এটার উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা 33 দাগের প্রশ্ন করি। 33 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নগুলো এখানে আসলে যে প্রশ্নগুলো আজকের প্র্যাকটিস সেটে দেখছে, সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ পরীক্ষায় এরকম ধরনের প্রশ্নই বেশি আসে। দেখবে হার্ডলি কোনো প্রশ্ন আসে না, হার্ডলি প্রশ্ন আসে 2 থেকে 3টি প্রশ্ন হার্ড আসে, আর সবগুলো আসছে মানে খুব ক্যাজুয়ালি অঙ্ক আসে, কিন্তু তারই মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, তোমরা উত্তর সঠিক করতে পারো না। তাই চাই প্র্যাকটিস, আর এই প্র্যাকটিস করার জন্য অবশ্যই আর এডুকেশন স্কুলের হেল্প নিতে পারো 8539 82 506 এই নাম্বারে ফোন করে। চলো আমরা 33 দাগের প্রশ্ন দেখি। 11টি সংখ্যার গড় হলো 30, যদি প্রথম 10টি সংখ্যার গড় 22 হয় তাহলে 11তম সংখ্যাটি কত? তো দেখো 30টা সংখ্যার গড় যদি 11 হয় তাহলে টোটাল হয়ে যাবে 330। 3 11 33, অর্থাৎ 11 আর 30 যদি গুণ করি তাহলে 330 হবে। আর এখানে বলছে প্রথম 10টি সংখ্যার গড় 22, তার মানে 22 10কে 220। তো দেখো 220 যদি বাদ দিই তাহলে এখান থেকে আমরা পাবো 0 করতে 0, 2 আর কত হলো 3, 1 হলে 3, আর 2 আর কত হলো 3, 1 হলে 3, অর্থাৎ 110। তাহলে এই যে 11তম সংখ্যাটি কত? 11তম সংখ্যাটি হচ্ছে 110। ডিপ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, 34 দাগের প্রশ্নে। তো আমরা এবার 34 দাগের এই প্রশ্নটা দেখব। যদি a/b = 3:4 হয়, b/c = 5:6 হয়, তবে a/b/c কত? তো দেখো এই অঙ্কগুলো কিভাবে তোমরা সহজে সমাধান করবে। দেখো a/b এটা দিয়েছে সমান 3:4 দিয়েছে, আর এখানে দিয়েছে b/c এটা সমান দিয়েছে 5:6। তা তোমরা এটাকে খুব সহজে সমাধান করতে পারবে। তোমরা যদি বাংলায় দ লিখতে পারো, দ এরকম হয় বাংলায় দ, তো এটা যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু এটা সহজে উত্তর বার করতে পারবে। কিভাবে? এখানেও তুমি দ লিখবে, এই ঠিক সেমভাবে দ লিখবে। দেখো দ লেখা মানে প্রথমে এই দাগটা দিচ্ছ, তো 3 5 15, a/b/c সমান কত বলেছে না? তো 3 5 15 এর নিচে বসবে, তারপরে ইস্টু, তারপরে এখানে দেখো এটা চলে গেছে 4 5 20, তারপরে দেখো ইস্টু, তারপরে সির মানটা কীভাবে বার করবে? 4 ছক 24, অর্থাৎ দ যদি এরকম হয় তাই তুমি দটা কিন্তু সেই প্রকারেই তুমি গুণ করে গেলে 4 ছয় 24। দেখো 15:20:24, এখানে 15:20:24 আছে ডির দাগ, তাহলে এর হবে সঠিক উত্তর হবে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা 35 দাগের অঙ্ক দেখি। 35 দাগের যে অঙ্কটা আছে দেখো খুব সুন্দর অঙ্ক আছে। 20 পয়সা ও 4 টাকার অনুপাত কত? 20 পয়সা আর 4 টাকার অনুপাত, অর্থাৎ 4 টাকা সমান কত? 400 পয়সা, সেটা তোমাকে ঠিক করতে পার। 20 পয়সা, তাহলে 20:400 হয়ে যাবে এর মানে অনুপাত। সেই ক্ষেত্রে 1 হবে আর এখানে হবে 20, 20 400, 20 1 20, অর্থাৎ 1:20। এই দেখো সিদ্ধা গাছের সঠিক উত্তর। এইসব অঙ্কগুলো কিন্তু খুব পাতি অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক করলে তোমরা কিন্তু ভুল করে চলে আসবে, কারণ অনেকেই এইসব অঙ্ক উত্তর করতে পারে না। তারা অনেক কঠিন কঠিন অঙ্ক করে কিন্তু সহজ অঙ্কগুলো কিন্তু রেখে দিয়ে যায়। তা এই অঙ্কগুলো কিন্তু সহজে সমাধান করা যায় এইভাবে। চলো 36 দাগের অঙ্ক দেখি। 3/4কে শতাংশে প্রকাশ করুন। 3/4কে শতাংশে প্রকাশ করা মানে 3/4 × 100। তাহলে দেখো এখানে 4 2500, তাহলে 3 25 75%, এই দেখো ডির দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা হয়। 37 দাগের প্রশ্ন দেখো, 34-এর 250%, এর 50%, এর 80% সমান কত? তাহলে এখানে 34-এর 250% মানে 34 গুণ 250/100। তারপরে দেখো এর আছে, এর মানে গুণ। এবার 50 এর মানে 50% এর 50% মানে 50/100। এর আবার কত? 80%, 80% মানে 80/100।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা হয়। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 25 100 করতে পারি, আর 4 আর 8 কাটলে 2 করতে পারি, 2 আর 10 কাটলে হয়ে যায় 5, আর এই 5 আর এই 5 কেটে যায়, তাহলে 34 হয়। তাহলে এখানে দেখো 34 হবে সঠিক উত্তর। তো দেখো এখানে 34 হবে সঠিক উত্তর, তো এখানে কোথাও 34 নেই, তার ডি আছে, কোনটি নয়, তো কোনটি নয় কিন্তু সঠিক উত্তর হবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। চলো 8 দাগের অঙ্ক দেখি। 8 দাগের যে অঙ্কটা আছে, আর্থিক থেকে যে অঙ্কটা আছে দেখো, কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে 400 টাকার 5 বছরের 520 টাকা হয়। তো এরকম অঙ্ক থাকলে তোমার এখানে যেহেতু বলেছে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে, মানে সুদের হারটা বার করতে বলেছে আর এর মানটা বার করতে বলেছে। তাই এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, দেখো আসল কিন্তু বলেছে 400 টাকা, তাই তোমরা এরকম একটা দাগ দেবে, দাগ দিয়ে নিচে লিখবে 400 ইন্টু এই সময়টা হচ্ছে 5 বছর, 5 বছর, তাই এই 5টা দিয়ে দেবে এখানে 400 ইন্টু 5, আর উপরে কি লিখবে 100 ইন্টু এই যে মোট টাকা হয়েছে কত 520, তার থেকে 400 টাকা আসল, তাহলে সুদ কত 520 থেকে 400 বাদ দিলে 120 সুদ, তাই 120টা নিচে হবে, 120টা 100-র সঙ্গে 120 হবে, তাহলে উপরে হবে 120 আর নিচে হবে 400 ইন্টু 5। এবার তুমি এই দুটো শূন্য কেটে দাও, কেটে দিলে এখানে আছে এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি 3 4 12, তাই 30 হবে, এখানে 5 6 30 অর্থাৎ 6 হবে। তো দেখো এই 6% হারে সুদ কিন্তু এটা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজেই অঙ্ক সহজে সমাধান করা যায়। 100 ইন্টু সুদ বাই পি ইন্টু টি, অর্থাৎ আসল ইন্টু সময়। তো অঙ্কের উত্তর কিন্তু সুদের হার বেরিয়ে যাবে। তো এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা হয়। চলো আমরা 39 দাগের প্রশ্ন দেখি। এবার আমরা 39-এর এই প্রশ্নটা দেখব। 1200 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে 1348.32 টাকা হলে বার্ষিক সুদের হার কত? সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন তুমি চোখের নিমেষে কীভাবে সহজে সমাধান করবে। দেখো এইসব অঙ্ক থাকলে তোমাকে এখান থেকে সুদটাকে বার করে নিতে হবে। সুদটা বার করতে নিলে কত হবে, তো এই 1348.32কে এই 1200 দিয়ে আমরা বিয়োগ করব, করলে কত হবে দেখো, তো এটা হয়ে যাবে 148.32 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 148.32 টাকা হচ্ছে এর কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলো 2 বছরে। এবারে তোমার কোথায় তোমার হচ্ছে তুমি কিভাবে এটাকে নিমেষে সমাধান করবে দেখো, তাই তোমাকে এটাকে করতে হবে কি, এই যে 1200 আছে না আসল 1200 টাকা, আগে তুমি 148.32টা ওপরে দাও, 148.32 যেটা তোমার সুদে আসলে মানে সুদটা বেরোলো, চক্রবৃদ্ধি সুদটা বেরোলো সেটা উপরে দাও, ইন্টু তুমি এখানে 100 করো, ইন্টু 100 বাই এই যে 1200, এই 1200টা তুমি নিচে দাও, ব্যাস। এবার তোমার এই দুটো শূন্য কেটে দাও, কেটে দিলে এখানে 12-র সঙ্গে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো সেটা দেখি। তাহলে 12 1-কে 12 আর 2 দাও 14, তা 28, 12 দিনে 24 আর 4 দাও 28, তাহলে হয় 43। তাহলে 3 বারম 36 আর 7 দাও 43, তাহলে 72 থাকবে, 6 বারম 72, অর্থাৎ 12.36 হচ্ছে, 12.36%। এখন এটাকে যদি আমরা 12.36%, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি 12.36%। এটাকেই তুমি যেহেতু 2 বছর চক্রবৃদ্ধি সুদ, তাই 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে দেখো এটা 6 বেরাচ্ছে, তাই তুমি এখানে 6%, মানে এখানে 6 দিনও 12 আর 18 দিনে 36, মানে 6.18 বেরাচ্ছে, তার মানে এখানে তোমার ওই 18টা কিন্তু পরের বছরের ইন্টারেস্ট হয়, তার মানে এখানে তোমার 6% হারে তোমাকে কিন্তু এটা ক্যালকুলেট করছে 6% হারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে পারি। 40 দাগের প্রশ্ন আছে কি, যদি 10টি পেনের বিক্রয় মূল্য 15টি পেনের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ কত? খুবই সহজ। 10টি পেনের বিক্রয় মূল্য 15টি পেনের ক্রয় মূল্যের সমান, তুমি মনে করো 15টা পেন তুমি 15 টাকায় কিনেছো, 15টা পেন 15 টাকায় কিনেছো, তার মানে একটা পেনের দাম কত 1 টাকা করে কিনেছো। কিন্তু 10টি পেন কী করেছো 15 টাকায় বিক্রি করেছো। 10টি পেন কিনেছিলে কত, 15টি পেন যদি 1 টাকা করে প্রত্যেকটা 1 টাকা করে কেনো তাহলে 15 টাকা দিয়ে কেনা হয়, তাহলে 10টি পেন তাহলে 10 টাকাতে কিনেছিলে, সেই 10টি পেন কী করেছো 15 টাকায় বিক্রি করেছো, তাহলে লাভ কত, তাহলে 15 - 10, তাহলে তুমি 5 টাকা লাভ করেছো। এই 5 টাকাটা ক টাকায় লাভ করেছো,
10টি পেন কিনেছিলে ক টাকায়? 10 টাকায়। বিক্রি করেছে কত? 15 টাকায়। তা 5 টাকা লাভ করেছে কি? ক্রয় মূল্যের উপরে। 10টি পেনের ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা। 10 টাকায় লাভ করেছো 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ করেছে কত? 10 নিচে এসে যাবে। আর তোমার 100 টাকায় লাভ করেছে কত? তাই তুমি 100 গুণ করে দেবো উপরে। তাহলে আমি এই শূন্য আর এই শূন্যটা কাটবো। দেখো 5×10 = 50 হয়। তাই 50% সঠিক উত্তর। একদম চোখের নিমেষে, মানে মনে মনে কোনো ক্যালকুলেশন খাতা কলম লাগবে না, অঙ্ক হয়ে যাবে। তো চলো আমরা 41 দাগের প্রশ্ন দেখি। 41 দাগের যে প্রশ্নটা আছে দেখো, একজন দৌড়বিদ 15 কিমি/ঘন্টা গতিতে 8 কিলোমিটার দৌড়াতে কত সময় নেবে? 15 কিলোমিটার/ঘন্টা গতিতে 8 কিলোমিটার দৌড়াবে। তাহলে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার যায় 60 মিনিটে। 1 কিলোমিটার যায় কত মিনিটে? 1 কিলোমিটার যায় 15টার নিচে চলে আসে। আর এই যে বলছে 8 কিলোমিটার দৌড়াতে কত সময় নেবে? তা 8টা উপরে চলে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে 8টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে 4×15 = 60, 4×8 = 32। এখানে হবে 32 মিনিট সময় নেবে। দেখো একটাতেও কিন্তু 32 মিনিট নেই। তো অঙ্কটা মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ডিস্টার্ব আছে। তো এখানে 32 মিনিট হবে এর সঠিক উত্তর। চলো আমরা 42 দাগের প্রশ্নে চলে যাই। যদি অঙ্কটা যদি আমার ভুল হয় তাহলেও তোমরা কমেন্ট করবে, আর যদি তোমরা আবার দেখবে যে অঙ্কটা কীভাবে সঠিক করা যায়। চলো আমরা 42 দাগের অঙ্ক দেখি। একটি বালতির 3/7 1 মিনিটে পূর্ণ হয়। বালতির বাকি অংশ কত মিনিটে পূর্ণ হবে? তো খুব ইজি ব্যাপার। 3/7 1 মিনিটে পূর্ণ হচ্ছে, 1 মিনিটে। এক অংশ পূর্ণ হতে কত সময় নেবে? এক অংশ পূর্ণ হতে এটা উল্টে যাবে, 7/3 মিনিট। আর বাকি অংশ, অর্থাৎ সমস্ত বালতিতে জল ধরে এক অংশ, তার থেকে 3/7 যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে কিন্তু 1 - 3/7। সেই ক্ষেত্রে হবে কিন্তু 4/7, কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করলে থাকবে। তো 4/7 কত মিনিটে পূর্ণ হবে? তো 4/7 পূর্ণ হবে কিন্তু এটাকে আমরা কি করব? এটাকে আমরা গুণ করে দেবো। এই সাথে কেটে যাবে, আর এই 4/3 থাকবে। তো 4/3 মিনিট কিন্তু এর সঠিক উত্তর। এই দেখো বিদ্যাঘাতের সঠিক উত্তর। কত সহজে এসব অঙ্ক নিমেষে সমাধান করা যায় তোমরা এখনও বুঝতে পারছো না। যদি আর এডুকেশন স্কুল তোমার হেল্প করে তাহলে তুমি নিজেই পারবে এইসব অঙ্ক সহজে উত্তর করতে। 42 দাগের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, 42 দাগের সঠিক উত্তর হয়ে কিন্তু বিদ্যা 4-3 মিনিট। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাবো। চলো 43 দাগের প্রশ্ন কী আছে দেখো, খুব তাড়াতাড়ি দেখো। একটি সুষম বহুভুজের বহিকোণ 72 ডিগ্রি, বহুভুজটির অন্তকোণের সমষ্টি কত? অন্তকোণের সমষ্টি কত? তা বহুভুজের বাহুর সংখ্যা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে অন্তকোণের সমষ্টি তুমি কী করে বার করবে? তাই তোমাকে প্রথম বার করতে হবে কি, মানে বাহুর সংখ্যাটা বার করতে হবে। তা বহুভুজের বাহুর সংখ্যা বার করতে গেলে কী করতে হয়? এখানে যে বহিকোণ দেওয়া আছে, একটি সুষম বহুভুজের বহিকোণ দেওয়া আছে 72 ডিগ্রি, তাই 72 ডিগ্রি মানে 360 ডিগ্রিকে এই বহিকোণ দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই শূন্য, তা দেখো 5/72 360, অর্থাৎ 5 হবে। তাহলে ওই সুষম বহুভুজের বাহুর সংখ্যা 5টি। এখন সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 5টি হয় তাহলে অন্তকোণের সমষ্টি কত? তাহলে একটা বহিকোণের মান 72 ডিগ্রি, তার অন্তকোণ কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি প্রতিটি অন্তকোণের মান। তাহলে সেই ক্ষেত্রে হবে 2 আর কত হলো 10, 8 হলো 10, 7 1, 7 8 8 0, তাহলে 108। অন্তকোণ, প্রতিটা অন্তকোণ হবে 108 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত হচ্ছে? 5টা। তাই 5 দিয়ে 108কে গুণ করতে হবে। তাহলে 5 8 40, 0 হাতে 4, 4টা বসে গেল, 5 1 5, 540 ডিগ্রি। দেখুন ডিপ দেখাবে সঠিক উত্তর। খুব সহজে সমাধান করা যায়। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কী আছে? 45 দাগের অঙ্ক দেখব। এবার আমরা 45 দাগের এই অঙ্কটা দেখব। 3x প্লাস এটা আছে, তারপরে এটা সমান সমান এক্সের মান কত? তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় 3.04x সমান হয়ে হচ্ছে 0.608। এবার এক্স সমান তাহলে কী হবে? এক্স সমান এইটার নিচে চলে যায়, এর নিচে 3.04। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে এইটা উঠে ওপরে 2টো শূন্য হবে, আর এইটা তুললে নিচে 3টে শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা এখানে 3টে শূন্য হবে, এই 2টো শূন্য কাটতে পারি, তাহলে একটা শূন্য থাকবে, আর এটা দিয়ে কাটলে হয়ে যায় 2। তাহলে 2/10 মানে 0.02। একটা দুটোটা এখানে 0.02 হবে এর সঠিক। তো এখানে তাহলে 2 ওপরে হবে, 2 হবে ওপরে আর নিচে হবে 10, তার মানে এখানে উত্তর হবে 0.2। একটার আগে দশমিক এসে যাবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 46 দাগের প্রশ্নে চলে যাই। 46 দাগের যে প্রশ্নটা আছে সেটা কী আছে দেখে নিই।
46-এর প্রশ্ন আছে √x² প্লাস y² সমান 25 আর y সমান সমান 2x হয়, তবে x এর মান কত? তো দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে সহজে সমাধান করবে, এটার মাথায় হোল স্কোয়ার করো আর এটার মাথায় হোল স্কোয়ার করো। তাহলে দেখো এটা হোল স্কোয়ার জন্য রুটটা উঠে যায়, সেখান থাকে x² প্লাস y², আর এখান থেকে 25 25 625, এটা থাকে 25 25 625। এখন y সমান সমান কী বলেছে, 2x বলেছে, তাহলে আমার এখানে হয়ে যাবে x² প্লাস y জায়গায় 2x ধরলে 2 দ্বিগুণে 4x² হবে, 4x² সমান 625। তাহলে এখানে 5x², এটা সমান সমান 625। তাহলে x² সমান সমান কত হবে, x² সমান সমান 625/5। তাহলে এখানে 5 বারম 60 আর 2 দাও 62, 5 5 25। তাহলে x² সমান সমান এই x² থেকে x সমান সমান এই রুটটা 125-এর নিচে চলে যায়, তাহলে এটা হয়ে যায় 5 5 25, 5 25 125, অর্থাৎ 5√5 হয়, 5√5 হয় অথবা √125 হয়। তা দেখো এখানে উত্তর আছে কিন্তু সিদ্ধাগে 125 √125। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল 46 দাগের অঙ্ক। চলো আমরা এবার 47 দাগের অঙ্ক দেখি। 47 দাগের যে অঙ্কটা আছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 180 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা কত? তো অন্তঃকোণ দেওয়া থাকলে বহিকোণ বার করতে হয়, 180 থেকে 168টা বিয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে মানে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ যদি বিয়োগ করো তাহলে বহিকোণ বেরিয়ে যায়। 8 কত হলে 10, 2 হলে 10, সাথে 1 6 7, 7 কত হলে 8, 1 হলে 8, অর্থাৎ 12 ডিগ্রি হয়। তাহলে 360কে তুমি 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে তোমার হয়ে যাবে 360কে 12 ডিগ্রি দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটাকে 30 হয়ে যাবে। তো 30 হবে সঠিক উত্তর, অর্থাৎ ডিদ্দাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। এবার আমরা সোজা চলে যাব, এবার আমরা 50 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান করব। তো 50 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 50 দাগের প্রশ্ন আছে এই দেখো 999 এর হোল স্কোয়ার মাইনাস 998 এর হোল স্কোয়ার, এটা সমান সমান কত? তা কিছুই না, এটা হচ্ছে এ ধরবে আর এটা হচ্ছে বি ধরবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি এইটা আর এটা একবার যোগ করবে, অর্থাৎ 999,998, এটা যোগ করলে কত হবে? যোগ করলে হবে 8 9 17, 7 হাতে 1, আর 9 আর 1 10, 10 আর 9 19, 10 আর 9 19, 9 হাতে 1, 9 আর 1 10, 10 আর 9 19, দেখো 1997। আর এইটা যোগ করতে হবে, আবার এই এ মাইনাস বি এইটা বিয়োগ করতে হবে, এর থেকে বিয়োগ করলে 1 থাকে, তাহলে এখানে কিছু নেই মানে গুণ, এটা গুণ 1, তাহলে 1997, তাহলে 1997 এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তো 50 দাগের অঙ্ক সমাধান করলাম। এবার 51 দাগের থেকে আছে কি, 51 দাগ থেকে আছে কিন্তু তোমার 51 দাগ থেকে আছে রিজনিং। তো 51 দাগ থেকে রিজনিংয়ের প্রশ্নগুলো সমাধান আমরা এবার করব। তো চলো 51 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। 51 দাগের যে প্রশ্নটা আছে তো সেটা হচ্ছে লুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন। এখানে 21 23 27 33। তো 21 থেকে দেখো 2 হলে 23, 23 থেকে 4 হলে 27, 27 থেকে 6 হলে 33, 33 থেকে 8 হলে 41। তাই এর সঠিক উত্তর হবে 41। 2 করে 2 4 6 8 করে যোগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2 2 করে বেড়েছে। যোগ করতে গিয়ে আগের সঙ্গে 2 যোগ করতে হয়েছে। দেখো 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হচ্ছে, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 হচ্ছে, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হচ্ছে, সেগুলো কিন্তু এই সংখ্যার সঙ্গে যোগ করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 41, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা 52 দাগের প্রশ্নে চলে যাই। 52 দাগে বেমানান শব্দটি তোমাকে চিহ্নিত করতে বলেছে। বেমানান সংখ্যাটি নির্ণয় করো। 1 4 9। তো এখানে দেখো 1 এর স্কোয়ার 1 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, 3 এর স্কোয়ার 9 হয়, 4 এর স্কোয়ার 16 হয়, 5 এর স্কোয়ার 25 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, 7 এর স্কোয়ার 49 হয়। এখানে 5 এর স্কোয়ার 25টা হচ্ছে না, হচ্ছে কত? 20। তাহলে ভুল আছে কত? ভুল আছে 20টা।
সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 53 দাগের প্রশ্নে চলে যাবো। 53 দাগে যে প্রশ্নটা আছে দেখো, কত সুন্দর একটা প্রশ্ন আছে রিজনিংয়ের। এই প্রশ্নটা কিন্তু এইভাবে সমাধান করতে হয়। প্রথমে তোমরা কি করবে, এই জায়গায় যে যে লেটারগুলো আছে, যে লেটারগুলো আছে তার সংখ্যা সহ এই মানে এই শূন্যস্থান সহ লেটারটা তোমরা গুনবে, গুনে তারপরে এই প্রশ্নের উত্তর করবে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12, তো 3টে ভাগে ভাগ করো, তাহলে 4টে সংখ্যা তুমি বসাতে পারবে। তাহলে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, তারপরে এই পর্যন্ত একটা, তারপরে এই পর্যন্ত একটা। তো এই জায়গাটায় যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই জায়গাটায় যদি আমি একটা ধরো আমরা এই যে লেটারটা আছে এই লেটারটা আমরা বসাচ্ছি, এখানে আমরা এ দেব, তারপরে এখানে আমরা বি দেব, তারপরে এখানে আমরা এ দেবো, তারপরে এখানে এ দেবো। দেখো এ এ বি, বি এ এ, এ এ বি, বি এ এ, দেখেছো? এ এ বি, বি এ এ, এ এ বি, বি এ এ, সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। তো এইরকম রিজনিং কিন্তু তোমাদের পড়বে। কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, তারপরে যে রেলের গ্রুপ ডি আছে, এছাড়াও রিজনিং যে যে পরীক্ষাগুলোতে আছে এরকম রিজনিং কিন্তু আসে। চলো আমরা 54 দাগের প্রশ্ন চলে যাই। 54 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। তো 54 এর প্রশ্ন আছে দেখো, এখানে এ জেড ডি ওয়াই জি এক্স, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, তাহলে এখানে কি হবে? তো দেখো এখান থেকে এ বি সি, বি সি বাদ দিয়ে এখানে হয়েছে ডি, আবার ডি থেকে জিতে যাও, ই এ বাদ জি, তারপরে জির পরে এইচ আই, এইচ আই বাদ দাও, দি এখানে হবে কিন্তু জে। তো যে আছে প্রথমে সেটাই কিন্তু এর উত্তর হবে। দেখো বিদ্যাগ হবে, বির কিন্তু প্রথমে জে আছে, তারপরে ডব্লু, ডব্লু এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাও ডব্লু আসবে। দেখো ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তা ডব্লিউ এক্স ওয়াই জেড, তো এখানে ডব্লু হয়। তো তোমার ডাব্লু আর গুনতে হয় না, এখানে যে তুমি দেখতে পাচ্ছ আর কোথাও প্রথমে জে নেই, তা যে হবে সঠিক উত্তর, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 55 দাগের প্রশ্ন আছে, বিমানান শব্দটি নির্বাচন করুন। বিমানানটি নির্বাচন করা হচ্ছে সোনা, কোদাল, হিরে, মুগুর। তো এখানে তোমার এগুলোর মধ্যে বেমানান হচ্ছে সোনা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 56 আর 57 সব থেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন। 56 এর প্রশ্ন হচ্ছে, একটি গাছে সবসময় থাকে ডালপালা, পাতা, ফল, শিকড়। তো এর গাছের শিকড় না থাকলে কোনো কিছু হবে না, গাছ থাকলে শিকড় থাকবে। চলো আমরা চলে যাই 57 দাগের প্রশ্নে। 57 দাগের প্রশ্ন কি আছে? একটি পাখায় সবসময় থাকে সুইচ, ব্লেড, তড়িৎ, তার। তো পাখায় ব্লেড থাকবেই, তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 58 দাগের প্রশ্নে চলে যাব। চলো 58 দাগের প্রশ্ন একটু উপরের দিকে তুলে নিলাম, তোলার পরে দেখি সি এ এর পশ্চিমে থাকে, বি এর দক্ষিণে থাকে, বি সি এর সাপেক্ষে কোন দিকে থাকবে? তো আমরা এখানে যদি এ করি, তাহলে এই জায়গাটায় যদি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করি, ইস্ট ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ করি, তাহলে এই জায়গাটায় মনে করো এ আছে, বলছি কি সি আছে এর পশ্চিম দিকে, তার মানে সি আছে এর পশ্চিম দিকে, বি আছে এর দক্ষিণ দিকে, বি আছে এর দক্ষিণ দিকে, এখানে আছে বি, বি আছে এর দক্ষিণ দিকে। তাহলে বি সি এর সাপেক্ষে কোন দিকে আছে? বি সি এর সাপেক্ষে, সির সাপেক্ষে বি কোন দিকে আছে? তো সি বি এর সাপেক্ষে কোন দিকে আছে তোমাকে দেখাতে হবে। সি যদি এইখানে আছে, তাহলে সি যদি আমি এ করি, তাহলে সি যদি এ করি, তাহলে সির এইটা হবে ইস্ট, সির এইটা হবে ইস্ট, সির এইটা হবে ওয়েস্ট, সির এইটা হবে সাউথ, আর সির এইটা হবে নর্থ। সেইখানে বিটা কোন দিকে আছে? তাহলে এটা হচ্ছে দক্ষিণ আর এটা হচ্ছে ইস্ট, মানে দক্ষিণ পূর্বের মাঝখানে কিন্তু বি অবস্থিত। সি সাপেক্ষে বি এর, বি সি এর সাপেক্ষে অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 59 দাগের প্রশ্ন দেখি। 59 দাগের প্রশ্ন কি আছে? 59 দাগের কী প্রশ্ন আছে দেখো, যদি এ সমান 26 হয়, সান সমান 27 হয়, তবে ক্যাট সমান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি কীভাবে করবো? তো এখানে আমরা ওটা না লিখলে কিন্তু এটা আমরা পারবো না, তাই আমাদের এখানে লিখতে হবে। সেখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এখানে এন
এখানে ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে পাচ্ছি 14, এখানে 15, এখানে 16 17 18 19 20 21 22 23 24 25 26। এখন এখানে বলছি এ সমান 26, তার মানে এ জেডের বিপরীতে আছে, তাহলে এ সমান এইটা ধরছে 26। আচ্ছা, তাহলে সান এস ইউ এন, এস কত আছে? এস আছে 19, তাহলে এসের বিপরীতে আছে এইচ 8, তাহলে আমরা 8 ধরবো এসের মান। ইউ এর মান কত আছে? ইউ এর মান আছে 21, তার বিপরীতে আছে 6, আমরা এটাকে 6 ধরবো ইউ এর মান। এন কত আছে? এন আছে 14, তাহলে এন এর বিপরীতে আছে এম 13 ধরবো, তাহলে এন 13। তো এটা যোগ করব, যোগ করলে দেখো আসছে 27। আশা করি তোমরা বুঝতে পারছো। সেমভাবে সিএটি ক্যাটের মানটা তোমার বার করতে হবে। সির মান কত আছে? সির মান আছে 3, তার এই সির বিপরীতে আছে কত? এক্স, এক্স এর মান কত? 24, তাই তোমার এটা 24 হবে। এর মানটা কত? এর মানটা আছে 26, আমরা এখানে 26 দেব। টির মানটা কত? তো এখানে কিউ আর এস টির মান আছে 20, তার বিপরীতে আছে জি, জির মান 7, তাহলে এখানে আমরা 7 দেব টির মান। তাহলে এবার এটা যোগ করব, 24 আর 26 কত হয়? 24 আর 26 হয়ে যায় 50, 50 আর 7 57 হয়। এর উত্তর হবে, সঠিক উত্তর হবে বিদ্যাক 57। 59 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 57, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা 60 দাগের প্রশ্ন দেখি। 60 দাগের প্রশ্ন কি আছে? কোনো এক সাংকেতিক ভাষায় যদি পাঠকে লেখা হয় ও জেড কিউ এস, তবে টাস্কে কিভাবে লেখা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। কোনো এক সাংকেতিক ভাষায় যদি পাঠকে লেখা হয় ও জেড কিউ এস, তবে টাস্কে কিভাবে লেখা হবে? তো পির নিচে আমরা ও দেব, আর এর নিচে আমরা জেড দেবো, আর এর নিচে কিউ দেব, আর এস এর নিচে টির নিচে আমরা এস দেবো। দেখো তাহলে জেড এ ওপি, ওপি, তো এখানে আমরা এস টি বলতে পারি, এস টি। তারপরে এখানে এর নিচে জেড দেবো, জেড এ হবে। তারপরে এখানে এস আছে, এস টি, এই জায়গাটায় আছে আর, এখানে আছে কিউ, কিউ আর, কিউ আর, তাহলে এখানে পি কিউ আর, এখানে হবে আমার আর, তারপরে এস, তারপরে এখানে এস টি, তাহলে এখানে জে কে, অর্থাৎ এস জেড আর জে, এস জেড আর জে, অর্থাৎ দিদাক হবে সঠিক উত্তর, এস জেড আর এ। তো এখানে 60 দাগের সঠিক উত্তর হচ্ছে দিদাক। সুন্দর করে কিন্তু এইসব প্রশ্ন সহজে সমাধান করা যায়। চলো এবার আমরা 61 দাগের প্রশ্ন দেখি। ভিকি হলো বিনোদের ছেলে, বিনোদ আর বিশাল। চলো আমরা পরের পেজে কি লেখা আছে। তো 62 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 62 দাগের প্রশ্ন আছে, বি হলো ডি এর বোন, এম হলো ডি এর বাবা, এন হলো এম এর বোন, বি হলো ডি এর বোন, বি হলো ডি এর বোন, তার মানে এরা ভাই বোন হতে পারে, আবার বুনো বুনো হতে পারে, ভাই বোন। এম হলো ডি এর বাবা, এদের মাথায় আছে এম, এম হলো ডি এর বাবা। আচ্ছা, আমরা এই জায়গাটায় এরম করে দিচ্ছি, এম, এম হলো ডি এর বাবা, ডি এর বাবা হলে বি এরও বাবা হবে এম। এন হলো এম এর বোন, এন হলো এম এর বোন, এন হলো এম এর বোন, তাহলে এটাও ভাই বোন হতে পারে, কারণ বাবা বলেছে, তাই এটাও ভাই বোন হবে, ভাই বোন, এম এন ভাই বোন। এখন এখানে বলেছে বি এন এর সঙ্গে কীভাবে সম্পর্কিত, বি হচ্ছে এন এর সঙ্গে কীভাবে সম্পর্কিত, তাহলে এই যদি বোন হয় তাহলে এখানে কি হবে, ভাইজি হবে।
এইটা বোন হয়েছে, ডি হচ্ছে বিয়ের বোন, তার মানে এখানে হচ্ছে এটা মেয়ে, এটা হচ্ছে এটাও মেয়ে, তার মানে এটা পিসি মানে ভাইজি হবে, বি হবে ভাইজি, বি এনের সঙ্গে সম্পর্ক ভাইজি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই 63 দাগের প্রশ্নে। 63 দাগের যে প্রশ্নটা আছে সেটার উত্তর কি হবে? 63 দাগের প্রশ্ন আছে, দেখো প্রদত্ত সারিতে কতগুলি 3 সংখ্যার আগে স্বরবর্ণ আছে? কতগুলি 3 সংখ্যার আগে স্বরবর্ণ আছে? ভাওয়েল আর কনসোনেন্ট। তো ভাওয়েল আছে কতগুলো সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে তোমরা নির্ণয় করে দেখবে। তো এখানে সঠিক উত্তর হবে, তো দেখো এখানে একটা একটা দুটো হয়, এখানে কিন্তু আছে 7 6 5। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, কোনটাই নেই, অত কোনো সঠিক উত্তর নেই। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, কোনটিই নয়। এখানে কিন্তু উত্তর বার করা যাচ্ছে না। চলো 64 থেকে প্রশ্ন দেখি আমরা কি আছে। 64 প্রশ্ন আছে, দীনেশ রমেশের থেকে বড়, বমন দীনেশের থেকে ছোট, কে সব থেকে ছোট? দীনেশ রমেশের থেকে বড়, আর এর থেকে বড়, আবার বমন দীনেশের থেকে ছোট, বমন দীনেশের থেকে ছোট, বমন দীনেশের থেকে ছোট, তাহলে কে সব থেকে ছোট? তো এখানে এখানে কিন্তু ঠিক করে বোঝা যাচ্ছে না কে হবে। তো এখানে আমরা তথ্য অসম্পূর্ণ করতে পারি, অর্থাৎ দ্বিধাক হবে সঠিক উত্তর। আমরা 65 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন চিত্রটি পাখি ঈগল উট পাখির মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? পাখি ঈগল এবং উট পাখির মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। তো এখানে 65 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে আমরা পাখি এটাকে ধরলে ঈগল আর উট পাখি কিন্তু আলাদা, সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। প্রজাতির মধ্যে উট পাখি কিন্তু পাখি প্রজাতির মধ্যে, কিন্তু ঈগল আর উট পাখির মধ্যে পার্থক্য আছে। তো এটা হতে পারে, বিদ্যা হবে সঠিক উত্তর। চলো আমরা 66 দাগের প্রশ্নে চলে যাই। 66 দাগের প্রশ্ন কি আছে? 66 দাগের প্রশ্ন আছে, নিচের কোন চিত্রটি স্টেশনারি দ্রব্য পেন্সিল ও আলুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো এখানে 66 দাগের সঠিক উত্তর কি হবে? তো স্টেশনারি দ্রব্য পেন্সিল আর আলুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, সেটা হচ্ছে ডি দাগ হবে এখানে সঠিক উত্তর। স্টেশনারি দ্রব্যের মধ্যে পেন্সিল পড়বে, কিন্তু আলু কিন্তু পড়বে না। তাই এখানে স্টেশনারি দ্রব্য আর পেন্সিল একের মধ্যে থাকলে এটা কিন্তু আলু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে ডি দাগ। চলো আমরা 67 দাগের প্রশ্ন দেখি। দাগের প্রশ্ন আছে, কারখানা সাইরেন ইস্টু জিজ্ঞাসা চিহ্ন, গ্রন্থগার ইস্টু বই, বাড়ি ইস্টু কক্ষ, মোটর গাড়ি ইস্টু ইঞ্জিন, গাড়ি ইস্টু অ্যালার্ম। তো এখানে 67 দাগের সঠিক উত্তর কি হবে? ডি দাগ ঘড়ি ইস্টু অ্যালার্ম। তো এখানে ডি দাগ হবে এর সঠিক উত্তর, ঘড়ি ইস্টু অ্যালার্ম। কারখানা সাইরেনের সঙ্গে সম্পর্ক থাকলে ঘড়ি ইস্টু অ্যালার্ম হবে এর সঠিক উত্তর। ঘড়ির সঙ্গে অ্যালার্মের একটা সম্পর্ক আছে, ডি দাগ হবে সঠিক উত্তর। চলো 68 দাগের প্রশ্ন দেখি। 68 দাগের প্রশ্ন আছে, দেশের মোট বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ কত? দেশের মোট বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ কত? এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটা বলছে 1400 কোটি টাকা, 1200 কোটি টাকা, 900 কোটি টাকা, তথ্য অপর্যাপ্ত। তো এখানে 68 দাগের সঠিক উত্তর, দেশের মোট বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ প্রায় 1200 কোটি টাকা। এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। চলো আমরা 69 দাগের প্রশ্ন দেখি। 69 দাগের প্রশ্ন আছে, একজন ব্যক্তি তার মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে যোগব্যায়াম করছে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে, ব্যক্তিটির বাম হাত কোন দিকে থাকবে? তো আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যদি ধরি, তাহলে এখানে ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, এখানে সাউথ। এখন বলছে একজন ব্যক্তি তার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে আছে, তাহলে উপরের দিকে রেখে যোগব্যায়াম করছে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে। অর্থাৎ মুখ যদি এই দিকে থাকে, মুখটা যদি এদিকে থাকে, তাহলে মুখ যদি এদিকে থাকে, তা বলছে কি ব্যক্তিটির বাম হাত কোন দিকে থাকবে? তা মুখ যদি এদিকে থাকে, অর্থাৎ মাথাটা যদি নিচে এরকম জায়গায় রেখে মুখটা যদি এদিকে থাকে, তার বাম হাতটা কোন দিকে থাকবে?
উম, তো উম, দেখো এই দিকে যদি মুখটা থাকে, এদিকে যদি মুখটা থাকে পশ্চিম দিকে মুখ করে থাকলে তার বাম হাত থাকবে এই উত্তর দিকে, আর ডান হাত থাকবে কিন্তু দক্ষিণ দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। পিছনটা থাকবে কিন্তু তার ইস্টের দিকে অর্থাৎ পূর্ব দিকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাম হাতটা কিন্তু উত্তর দিকে থাকবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা ৭০ দাগের প্রশ্নে চলে যাই। ৭০ দাগের প্রশ্ন কি আছে, যদি হেমা সমান ২৭ হয় ভ্যালু সমান কত? তো এই রিজনিংটা কীভাবে তোমরা সহজে সমাধান করবে? এবিসিডির যে মানটা বার করলাম সেই ছক যদি ধরি তাহলে এইচের মানটা কত হবে? তো এ বি সি ডি ই এফ জি এইচের মান সেই ছকে কিন্তু ৮ আছে। ইর মানটা কত আছে? ইর মানটা আছে ৫। এমের মানটা কত আছে? এমের মানটা আছে কিন্তু ১৩। আর এর মানটা কত আছে? ১। তাই এই তিনটি যদি যোগ করি তাহলে দেখো ২৭ হচ্ছে। তাহলে ভ্যালুর কিন্তু তাই হবে। তো যদি এইচ ৮ হয়, তাহলে এখানে ই হবে কত, এখানে ভি হবে কত? তাহলে এ বি সি ডি হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে তাহলে ওই বর্ণমালায় ভি কত নম্বরে আছে? তাহলে ইর মান কিন্তু আছে ২২। সেই ক্ষেত্রে ইর মান আছে কত? ইর মান আছে কিন্তু তোমার ৫। এলের মান কত আছে? এলের মান আছে কিন্তু ১২। আর ইউ এর মান কত আছে? ইউ এর মান আছে ২১। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে ২২ আর ৫ ২৭, ২৭ আর ১২ কত হয়? ২৭ ১২ ৩৯, ৩৯ আর ২১ কত হয়? ৩৯ ৪০ ৬০ হয়। তো এই দেখো এখানে ৬০ আছে এর উত্তর। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর, ভ্যালুর মান হবে ৬০। আমরা ৭১ দাগের প্রশ্নে চলে যাব। ৭১ দাগের প্রশ্ন কি আছে, ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণের সমষ্টি? ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রির কোণের সমষ্টি? তো এখানে আছে ১০ ডিগ্রি, এখানে আছে ৬ ডিগ্রি, এখানে আছে ১২ ডিগ্রি, এখানে আছে ০ ডিগ্রি। তো এখানে এর সঠিক উত্তর হবে ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণের সমষ্টি? তো এর সঠিক উত্তর হবে দুটি কাঁটা হচ্ছে ৬ ডিগ্রি কোণের সমষ্টি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা ৭২ দাগের প্রশ্নে চলে যাব। ১০টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? তো এই অঙ্কটা আর এই যে ৭৩ দাগের এই অঙ্কটা, দুটো অঙ্কই কিন্তু আমরা আগের দুটি ক্লাসে তোমাদেরকে দুদিন ধরে করে দিয়েছি। তো আজকের ক্ষেত্রে আমরা ৭২ ৭৩টা করব না, আমরা সরাসরি ৭৪ দাগের প্রশ্নে চলে যাব। ৭২ ৭৩টা অবশ্যই তোমরা করে এর উত্তরটা কত হয় সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। চলো আমরা ৭৪ দাগের প্রশ্ন দেখি। ৭৪ দাগের প্রশ্ন কি আছে? তো এখানে ৭৪ দাগের যে প্রশ্নটা আছে, পরবর্তী চিত্রটি নির্ণয় করুন। অর্থাৎ এইখানে দেখো এটা উঠলো, এটা সোজা গেল, আবার এটা নিচে আসলো, এটা কিন্তু এরকম নিচে আসলো। তাহলে পরবর্তী যে চিহ্নটা হবে সেই চিহ্নটা কেমন হবে? তো দেখো এইখানে এই গেল, এই গেল, এই আসলো, তারপর এটা কিন্তু মানে এই গিয়ে আবার কিন্তু এই আসলো, তাহলে ওটা কিন্তু তোমাকে এরকম একটা নির্ণয় করবে, অর্থাৎ এর মধ্যে এর বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ৭৫ দাগের প্রশ্নে চলে যাব। চলো ৭৫ দাগের প্রশ্ন কি আছে দেখি। ৭৫ দাগের প্রশ্ন আছে, দেখো এই যে দুটো ইয়ে আছে, তো এটা কি বলতে চেয়েছে? এটা কোনো প্রশ্নই তো এখানে দেইনি, মানে কতর বিপরীতে কত আছে তোমাকে দেখাতে হবে। এখানে দেখো এই পাশ আছে, এই পাশ আছে, এই ২ আছে, এখানে এখানে ৫, এখানে ৩, এখানে ১, এখানে ৫, এখান ২, এখান ৪। তাহলে মিসিং জিনিসটা কত আছে সেটা তোমাকে দেখাতে হবে সম্ভবত। সেখানে সম্ভবত ৬ হবে উত্তর। মিসিং জিনিসটা কত আছে সেটা দেখাতে হবে। আর যদি না বলে তাহলে কার বিপরীতে কী আছে সেটা তোমাকে দেখাতে হবে, কিংবা ৬-এর বিপরীতে কী আছে সেটা তোমাকে দেখাতে হবে। তো এখানে যেহেতু প্রশ্নটা নেই তাহলে এর উত্তরটা করা মুশকিল হয়ে যাচ্ছে। এখানে মিসিং আছে ৬, ১, ৫, ৪, ৩, ২ সব আছে, মিসিং আছে ৬। আর যদি বলে কিসের বিপরীতে কত আছে সেটা একটা আলাদা বিষয়। তো এইখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে এরকম ৫, ৫-এর ২ আছে, তারপরে এটা ঘড়ির কাঁটার দিকে ধরলে ৫, ২, তারপরে ৪। আর এটা ঘড়ির কাঁটার দিকে ধরলে এটা হয়ে যাবে ৫, তারপরে ৩, তারপরে ১। এখন
2 এর বিপরীতে 3 আছে, 2 এর বিপরীতে 3 আছে, 1 এর বিপরীতে 4 আছে। তো এখানে আমাদের যেহেতু প্রশ্নটা করিনি, তাহলে আমরা কি করে এর প্রশ্নের উত্তর করব? তো দেখো, তাহলে এখানে আমার কোনো একটা, এখানে যেহেতু প্রশ্নটা করিনি তাই প্রশ্নটার উত্তর এখানে করা যাচ্ছে না। এখানে আমরা মিসিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে 6 আছে, সেটা দেখতে পাচ্ছি। তো 75 দাগের এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। নেই। তো 75 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বার করতে পারলাম না, যেহেতু এখানে প্রশ্নটা কি করতে চেয়েছে সেটা কিন্তু বলিনি, তাই কিন্তু এখানে প্রশ্নটার উত্তর আমরা করতে পারলাম না। চলো, আমরা আজকে এই 75টা প্রশ্ন পর্যন্ত দেখলাম, এরপরের আর 25টা প্রশ্ন আমরা পরের ক্লাসে নিয়ে আসছি। তো ততক্ষণ দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত। আমরা যে কর্মসংস্থান পত্রিকা এই সপ্তাহের কর্মসংস্থান সেটা সম্পূর্ণ করলাম। আজকে ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।